বাগেরহাট সরকারি মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বাংলা প্রথম পত্রের কবিতা অংশের পাঠদান কার্যক্রমে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো তোমরা জানো, আমি গত কয়েকটা ক্লাসে কবিতা নিয়ে আলোচনা করছি। তোমাদের যে কবিতাগুলো প্রথম বর্ষে পাঠদান করা হয়নি, সেই কবিতাগুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব অথবা কবিতাটি পড়ব, সেই কবিতাটির নাম আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তো তোমরা কিংবদন্তি শব্দটির অর্থ হয়তো জানো, যদি না জেনে থাকো তাহলে আমি বলছি। কিংবদন্তি শব্দটির অর্থ জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত কোনো ঐতিহ্য। তো আমরা কবি আবু জাফর ওবায়দুল্লাহর যে ব্যক্তিগত পরিচিতি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরসরের ক্ষুদ্রকটি গ্রামে 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ফেব্রুয়ারি মাস। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এমএ পাস করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী, 1984-তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তার কবিতার বিষয়ের বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় তাকে। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 খ্রিস্টাব্দের 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা দেখব তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং সরকারি চাকরিজীবী থাকার কালে তিনি রাষ্ট্র ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধকে যে চোখে দেখেছেন, যেভাবে দেখেছেন, সেইভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তার অধিকাংশ কবিতা ইতিহাস বা রাজনৈতিক কবিতা, ইতিহাস সচেতনামূলক কবিতা এবং রাজনীতিক চেতনামূলক কবিতা। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবিতাটি পাঠ করব। তোমরা জানো একটা দীর্ঘ কবিতা। আমাদের এই কবিতাটা আমাদের পাঠ্যক্রমে সংক্ষিপ্ত আকারে গৃহীত হয়েছে। তো চলো আমরা কবিতাটি পাঠ করি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলি মাটির সৌরভ ছিল, পিঠে রক্ত জবার মতো কত ছিল। কবি তার পূর্বপুরুষের কথা বলছেন, তার এক পুরুষ দুই পুরুষ নয়। এই পূর্বপুরুষ বলতে কবি বুঝিয়েছেন হাজার বছরের যে বাঙালির জীবনধারা, যে বাঙালির জীবন
আচরণ, যে বাঙালির ইতিহাস, সেই ইতিহাসের কথা বলছেন। সেই পূর্বপুরুষরা অর্থাৎ ঐতিহ্যগতভাবে বাঙালিরা ছিল কৃষিজীবী এবং এই জলা জঙ্গলে সাপদে ভরা বাংলার তারা কৃষিকাজ এবং শিকার করে জীবন ধারণ করত, তার কথা বলছে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তারপরে এই স্বাধীন বাংলায় যে সময় বিভাষী বিধর্মী দ্বারা শাসন শোষণ শুরু হলো, সে সময় বাংলার মানুষের কৃতদাস হিসাবে তারা আসলো, তারা কৃতদাস হলো। সেই প্রভুর অত্যাচারে তাদের যে পিঠে ক্ষত না থাকলেও তাদের জীবনে ক্ষত ছিল। সেই জীবনের ক্ষত, সেই কৃতদাস অবস্থার যে বর্ণনা, সেই বর্ণনা কবি এই উপমার সাহায্যে তুলে ধরেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। অর্থাৎ আমাদের পূর্বপুরুষের যে ইতিহাস, সেই ইতিহাস এখানে বর্ণিত হয়েছে, সেই ঐতিহ্য এখানে বর্ণিত হয়েছে। আমাদের পূর্বপুরুষরা এই বাংলায় যেভাবে এসেছে তার কথা এসেছে। এই বাংলার প্রকৃতি কেমন ছিল পূর্বে তার কথা বলা হচ্ছে। অরণ্য ও সাপদ, জল জঙ্গলে ভরা, সাপদে ভরা ছিল, মানে বিপদসংকুল একটা স্থান ছিল, জঙ্গল এবং বিপদসংকুল স্থান। পতিত জমি আবাদের কথা বলতেন। এই অরণ্য কেটে এই বাঙালিরা এখানে বসতি স্থাপন করেছে এবং অনাবাদী জমি অর্থাৎ পতিত জমি চাষাবাদ শুরু করেছেন। ধরণীকে শস্য সুফলা সুজলা করে তুলেছেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। অর্থাৎ এখানে কবি এবং কবিতা, একজন সৃজনশীল মানুষ এবং তার সৃষ্টিকর্ম। প্রত্যেকটা মানুষ সৃজনশীল আছে এবং তাদের যে সৃজনশীল কর্ম সৃষ্টি, সেটাই হলো কবিতা। যারা কবিতা লেখেন তাদের কবিতা, কবিদের লেখা কবিতা। কিন্তু একজন কৃষকেরও কবিতা লেখেন। কৃষক কবি কলম দিয়ে কবিতা লেখেন, কৃষক লাঙল দিয়ে কবিতা লেখেন। কবি কলম দিয়ে শব্দ সম্ভার সৃষ্টি করেন, কৃষক লাঙল দিয়ে শস্য সম্ভার উৎপাদন করেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে কবি শব্দ এবং কবিতা এটাকে অভিন্ন কল্পনা করেছেন। আমি পূর্বেই বলেছি যে কৃষক যা উৎপাদন করেন লাঙল দিয়ে, সেটা তার কবিতা, তার সৃষ্টি। কবি যা কলম দিয়ে রচনা করেন সেটা কবির সৃষ্টি। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ কি, কবিতা এবং সত্য অভিন্ন, কবিতা এবং মুক্তি অভিন্ন। অর্থাৎ যে কবিতা শুনতে জানে না সে মুক্তির কথা সে শুনতে পারবে না। কারণ কি, মুক্তির আকাঙ্ক্ষা তো কবিতা থেকেই আসবে, সৃষ্টিকর্ম থেকেই আসবে, স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আসবে, স্বাতন্ত্র হওয়ার আকাঙ্ক্ষা থেকেই কবিতা আসবে, মুক্তি আসবে। তাহলে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এখানে কি, ঝড় অর্থ প্রলয় বা ধ্বংসের যে বিভীষিকা, সেই বিভীষিকার কথা বলা হয়েছে। অর্থাৎ
সারা জীবন পরাধীনতার গ্লানি বহন করতে হবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত, আমরা দিগন্ত বলতে কি বুঝি? অর্থাৎ আমাদের দৃষ্টির সীমায় যেখানে যে শেষ হয় সেটাই হলো দিগন্ত। পৃথিবীর বুকে আমাদের দৃষ্টি সীমা যেখানেই শেষ হয় সেটাই দিগন্ত। অর্থাৎ কি, সৌন্দর্যের অধিকার থেকে সে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ কবিতা এখানে মুক্তির প্রতীক। অর্থাৎ মুক্তিকে যে আহ্বান করতে পারবে না সে আজন্ম কৃতদাস থাকবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। অর্থাৎ আমাদের যে মনন, যে অন্বেষা, সেটা আমাদের মুক্তি। সেই মুক্তি রাজনৈতিক মুক্তি, সেই মুক্তি অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তি আত্মিক মুক্তি। এই মুক্তি কবি স্বপ্নের মতো অনুভব করেন। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আমাদের বাঙালি জীবনাচারণের যে বৈশিষ্ট্য, যে রন্ধন প্রণালী, দৈনন্দিন যে জীবন প্রণালী, সেই জীবন প্রণালীর কথা এনে তিনি তার মায়ের কথা বলছেন। তার মা কি বলতেন? অর্থাৎ এই মা কিন্তু কবির মা নয়, শুধু কবির মা নন, সমগ্র বাঙালি জাতির মা। এই 1000 বছর ধরে যে বাঙালি জাতি পৃথিবীতে বসবাস করছে, এই বাংলা ভূমিতে বসবাস করছে, তাদেরই মা। সেই মা, সে পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ যে জীবনের সর্বদা গতিশীল, সে অন্যকেও গতি দান করে। তারপর আমরা আবারও পড়তে যাচ্ছি। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ যারা কবিতাকে ভালোবাসে না, যারা সৃজনশীলতাকে ভালোবাসে না, যারা সৃষ্টি করতে উৎসাহী নন, তারা নদীতে ভাসতে পারবে না, তারা মাছের সঙ্গে খেলা করতে পারবে না, তারা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। অর্থাৎ তারা সমস্ত শুভ আনন্দদায়ক কর্ম থেকে বিরত হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। কবি এখানে বাঙালির যে মুক্তি সংগ্রাম, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ গড়ে ওঠার মাধ্যমে। এই সুদীর্ঘ আন্দোলনে বাংলার
হাজার ভাই বোন আত্মত্যাগ করেছেন, জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। কবি তাদের কথা বলছেন। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। দেশ মাতৃকাকে মুক্তি করার জন্য ভালোবাসলে তাকে মুক্ত করতে হয়। আমাদের 1971 সালে আমাদের এই দেশ, 71 সালের পূর্বে আমাদের এই দেশ ছিল পরাধীন। হাজার বছর ধরে বাঙালিরা ছিল পরাধীন। সেই পরাধীনতার গ্লানি থেকে মুক্তি লাভ করি আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তো যদি মাকে ভালোবাসি, মা যদি পরাধীন থাকে, দেশকে ভালোবাসি, দেশ যদি পরাধীন থাকে, তাকে স্বাধীন এবং মাকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হলে অবশ্যই যুদ্ধ করতে হবে। যুদ্ধ বা সংগ্রাম ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব নয়। তাই মায়ের ছেলেরা মাকে মুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সে কথাই কবি বলেছেন। তো আজকে এ পর্যন্ত। আগামী দিন কবিতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।